শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ৭১-এর এই দিনে আমাদের সূর্য সন্তানদের ধরে নিয়ে হত্যা করেছে পাকিস্তানিদের দোসর রাজাকার আল-বদর, আল-শামস, এদেশের দেশবিরোধীরা। শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের জনতন্ত্র গণতন্ত্র RICL TMX বার এর সৌজন্যে। আজকে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। আমাদের সাথে আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। দুজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আজকে যদিও শহীদ বুদ্ধিজীবী দিবস, আমরা সেই আলোচনা কিছুটা করব, তবে আজকে আমরা আলোচনা করব মূলত সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের মুখোমুখি অবস্থান আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি, এবং সেই মুখোমুখি অবস্থানের নানান ধরনের বক্তব্য আসছে। সরকারকে ব্যর্থ করা চেষ্টা চলছে, এই ধরনের বক্তব্য আসছে। এগুলো আসলে কতটা এই মুহূর্তে সরকারের জন্য এবং দেশের জন্য আসলে কতটা ধ্বংসাত্মক, এবং সামনের দিনে আসলে পরিস্থিতি কি হতে পারে, এসব বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমরা একটু শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা ছোট করে একটু করতে চাই, যে এই দিনটিতে আসলে একটি পরিবর্তিত প্রেক্ষাপটে আসলে এই দিনটি আজকে উদযাপিত হলো। এই নতুন বাংলাদেশে এই শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য কতটা একটু জানতে চাই জাহিদ ভাই আপনার কাছ থেকে। প্রাথমিকভাবে আমি তাৎপর্যটা এটা বলতে চাই, সেটা হলো নতুন বাংলাদেশের সবার আগে আমি বুদ্ধিজীবী দিবস যদি সরিয়ে রাখি, যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের প্রধান কাজ হবে এখন আমরা সঠিক একটা ইতিহাস রচনা করা। মানে সঠিক ইতিহাস রচনা করা বলার সাথে সাথে কেউ একটা একাডেমিক ডিবেট করতে পারেন যে সঠিক ইতিহাস বলে কি কিছু আছে। উত্তর হচ্ছে না, পৃথিবীতে কোনো সঠিক ইতিহাসের অস্তিত্ব নাই। কিন্তু ইতিহাস নিয়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম ন্যারেটিভ সামনে আসে, এগুলো চেষ্টা হয়। ইতিহাসের ফ্যাক্টস আছে। ৭ই মার্চ শেখ মুজিবুর রহমান একটা ভাষণ দিয়েছেন, উনি কি বলেছেন সেটাও আছে, এটা একটা ফ্যাক্ট। কিন্তু উনি ওই ভাষণে আসলে কি বোঝাতে চেয়েছেন, ওনার উদ্দেশ্য কি ছিল, এটা নানান ইন্টারপ্রিটেশন আছে। সো ওই জিনিসগুলো যাতে আমাদের সামনে হাজির হয়। আমাদের ইতিহাসটায়, মুক্তিযুদ্ধের ইতিহাসে যারা আসলে কাজ করেছেন, মূলত এটা কি একজন ব্যক্তি সব করে ফেলেছেন, নাকি আমাদের অনেক মানুষের সম্মিলিত চেষ্টায়, তার মধ্যেও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষ আছে যাদেরকে আমরা এখন এই আলোচনা করছি, একটা ফাউন্ডিং ফাদার্স আমাদের আছে, সেই রকম আলোচনা। একই সাথে এক একজন এক এক দিকে আলো ফেলার চেষ্টা করা। আমরা রীতিমতো দেখব যে আওয়ামী লীগের সময় একদম স্পেসিফিক একটা ইতিহাস, ওটাই আপনাকে বলতে হবে। ওর বাইরে প্রশ্ন করলে রীতিমতো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ধারা ২১, মানে আমাদের এই অঞ্চলের কোথাও এইরকম ধারা এই ধরনের আইনে নাই। দেশ বিরোধী হিসেবে আসলে, দেশ বিরোধী তো ঠিক আছে, মুখে বললেন, মানলাম কাগজে কলমে, কিন্তু আপনার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের জন্য মামলা করা যাবে, আপনাকে জেল খাটানো যাবে, এটা সব কিছু ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস। এবং শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যদি আপনি তাদের কথাগুলো বয়ান আছে, এর বাইরে কথা বলেন, সেই রকম পরিস্থিতি তৈরি করেছিল। সো পরিবর্তিত পরিস্থিতিতে আমরা 14 ডিসেম্বর, 16 ডিসেম্বর থেকে শুরু করে এন্টায়ার হিস্ট্রিটা যেভাবে আনফোল্ডেড হয়েছে, আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে ৭১ সালে, সংগ্রাম আসলে 47 সালের পরপরই শুরু হয়ে গিয়েছিল। সেই সব কিছু ওখানে যারা যারা কাজ করেছেন সবাইকে আনা। একই সাথে আমাদের যে সূর্য সন্তান বলছেন, আমি একটু একটা জায়গায় একটু মানে আমাদের যে ন্যারেটিভ, তার সাথে একটা জায়গায় একটু দ্বিমত করি, কেউ কেউ ইদানিং করছেনও। আমাদের এই মুক্ত পরিস্থিতিতে এই কথাটা বলারও সুযোগ তৈরি হলো। মুক্তিযুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন, যারা শহীদ হয়েছেন, আমরা এটার জন্য একটা আলাদা, এদিন ম্যাসিভলি অনেককে হত্যা করা হয়েছে, এবং আমাদের সমাজে যেহেতু আমাদের পরিচিত মানুষ, শ্রদ্ধার মানুষ, সেই কারণে আমরা হয়তো আলাদা করছি। কিন্তু প্রত্যেকটা শহীদকে, প্রত্যেকটা মানুষ যারা মারা গেছেন, তাদেরকে আমরা আসলে ইকুয়ালি স্মরণ করা, ইকুয়ালি দেখা, এটা জরুরি। আর একটা জিনিস একটু যোগ করে রাখা দরকার, মুক্তিযুদ্ধে না, এই যে শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবার সাফার করেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু তারা তুলনামূলকভাবে প্রিভিলেজ সোসাইটির মানুষ ছিলেন। আমরা এমন পরিবারও মুক্তিযুদ্ধের সময় ছিল যাদের আর্নিং মেম্বারটা যখন মারা গেছেন, সেই পরিবারটা স্রেফ পথে বসে গেছে। সো আমরা সব কিছু মিলে, এগুলো সব আমাদের ইতিহাসের অংশ, আমরা সব একই গুরুত্বটা দেওয়া উচিত। হাসান জাফির তুহিন, মুক্তিযুদ্ধে আপামর সকলের অবদান ছিল বাংলাদেশের, সব শ্রেণীর মানুষের, সকল দলের, কিন্তু
গত 15 বছর ধরে বা তারও বেশি সময় ধরে আমরা যেটি দেখেছি যে একটি দল আসলে মুক্তিযুদ্ধ এবং এই যে বুদ্ধিজীবী দিবস, এই যে মুক্তিযুদ্ধ সম্পর্কিত আমাদের স্বাধীনতা সম্পর্কিত যেসব বিষয়গুলো আছে, দিবসগুলো আছে, সবগুলোকে আসলে নিজেদের করে নেওয়ার একটা অপচেষ্টা করেছে এবং সেখানে অন্যদেরকে যে হিস্সাটা দেওয়া সেই জায়গাটাতে আমরা দেখেছি মানে একতরফাভাবে নিজেদের করে নেওয়া সব কিছু। সেই জায়গাটাতে এখন পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা নতুনভাবে এই মুক্তিযুদ্ধ এবং এই চেতনাটাকে আসলে আপনারা কিভাবে ধারণ করছেন? তুহিন ভাই বলার আগে আমি একটা জিনিস একটু যোগ করি, মানে একটা দলও কিন্তু নেয় নাই, একজন ব্যক্তি। আচ্ছা আওয়ামী লীগের মানে তাজউদ্দিন আহমেদকে আওয়ামী লীগ করেন না? আওয়ামী লীগ করেছেন, উনি আওয়ামী লীগ হিসেবে মারা গেছেন। তার অবদানও যে স্বীকার করা হচ্ছে, তার সন্তান সোহেল তাজ এবং মিস শারমিন তারা খুব প্রকাশ্যে বলছেন, মানে আওয়ামী লীগের লোক না, একজন মানুষ, একটা দল, একটি পরিবার একজন। হ্যাঁ, আসলে আমি শুরুতেই শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আসলে মুক্তিযুদ্ধ বা এই আমাদের স্বাধীনতা, এগুলো আমাদের জাতি হিসাবে আমাদের সবচেয়ে বড় ঘটনা। বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং এদের যারা অবদান, তাদেরকে অস্বীকার করার উপায় নেই, সে যে দলেরই হোক আর কি। কিন্তু আপনারা দেখেন 25শে মার্চ থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত যে সময়টা, প্রায় 9 মাসে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল, যারা মাঠে ময়দানে কাজ করেছে, তাদেরকে পরবর্তী সময়ে মূল্যায়ন করা হয়নি। কিন্তু যারা এখান থেকে কেউ বা স্বইচ্ছায় কারাবরণ করেছেন, কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তারাই পরবর্তী সময়, স্বাধীনতার পরবর্তী সময় বিজয়ের পরে তারা দেশে ফিরেছেন, দেশে ফিরে তারা এদেশের দায়িত্ব গ্রহণ করেছেন। এবং এই জন্য আসলে তাদের পতন হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। যারা প্রকৃত মুক্তিযোদ্ধারা, যারা দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের পরবর্তীতে সরকার গঠন করার ক্ষেত্রে বা দেশের এখানে ভালো কিছু করার বা দেশের জন্য কিছু করার কোনো সুযোগ ছিল না। যারা পালিয়ে গেল তারাই দেশের দায়িত্ব গ্রহণ করলেন, ভালো কথা গ্রহণ করেছেন, ঠিক আছে। কিন্তু পরবর্তী সময় এই দীর্ঘ প্রক্রিয়ায় 52-53 বছরে এই মুক্তিযুদ্ধকে যখন দলীয়করণ করা হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের ভুয়া মুক্তিযুদ্ধ সৃষ্টি করা হয়েছে, বিশেষ করে গত 15.5 বছর, তো এটি কি বলবো, মানে 50 বছরের নিচে যাদের বয়স তাদেরকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। এই সব বিষয়গুলো মুক্তিযুদ্ধকে এই শেখ মুজিবের দল, শেখ হাসিনার দল, তারা একটা হাস্যকর বিষয়ে পরিণত করেছে। এরা দেশের জন্য জীবন দিল, 1000 বছর পর্যন্ত এদের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকার কথা, তাদের অবদান স্বীকার করার কথা। কিন্তু ওই যে ভুয়া মুক্তিযোদ্ধা আর আসল মুক্তিযোদ্ধা মিলেমিশে একাকার হয়ে গেল, এই জন্য তাদের অবমূল্যায়ন করার প্রসঙ্গ এসেছে। এখন নতুন যে বাংলাদেশ, নতুন প্রজন্ম এটাকে হাস্যরসে পরিণত করেছে। একটা সময় ছিল রাজাকার শব্দটি ছিল একটা গালি ছিল, রাজাকার বললে মানুষ লজ্জায় ফেটে আশ্চর্য হয়ে যেত এবং খুব লজ্জা পেতেন আর কি। আমরা দীর্ঘদিন তাই দেখেছি। কিন্তু এবার এই সর্বশেষ আন্দোলনের সঙ্গে আমি শেখ হাসিনা আন্দোলনকারীদের একটা অংশকে রাজাকার বলার কারণে রাজাকার টার্মটা জনপ্রিয়তার পড়ে ধরলো। হ্যাঁ, এটা একটা আশ্চর্য। সব কিছু মিলেই স্বাধীনতা পরবর্তী সরকার এবং গত 15.5 বছরের সরকারের কর্মকাণ্ডের মধ্য দিয়েই আমরা মুক্তিযোদ্ধা, তারপরে স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং এই বুদ্ধিজীবী দিবসকে তারা হালকা করে ফেলেছে। জি, আমরা পরবর্তীতে আসলে আমাদের যে আজকে মূল আলোচনার বিষয়, আসলে অন্তর্বর্তী সরকার কেন রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ ভাবছে, আসলে কি ভাবছে কিনা, এই জায়গাটাতে জাহিদুর রহমান আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে কয়েকদিন আগে তথ্য উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছেন, তিনি বলতে চেয়েছেন যে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, অন্তর্বর্তী সরকারকে। এইটি আসলে কতটা মানে বুদ্ধিদীপ্ত একটি, আমি জানি না আসলে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, এটি কেন হঠাৎ করে এই ধরনের বক্তব্যের কেন প্রয়োজন হলো? আমি একটা সংযুক্তি সহ এই জিনিসটা বলতে চাই। সেটা হলো, আমরা পরে মিডিয়ায় দেখেছি তার যে কর্মকর্তা এই স্টেটমেন্ট পত্রিকায় পাঠিয়েছে, সেখান থেকে বলা হয়েছে যে এটা ভুলভাবে পাঠানো হয়েছে। তারপর আমি ধরে নেই যে এই ধরনের কিছু কথা হয়েছে, কিন্তু আমি তার সাথে আরেকজনের বক্তব্য যোগ করতে চাই। সেটা হচ্ছে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, সৈয়দা রিজওয়ানা হাসান। তিনিও মানে খুব বেশ কঠোর ভাষায় আমি এভাবে বলবো যে রাজনৈতিক দলগুলো সংস্কার যদি করে 53 বছরে কেন করেনি, এবং তারা চান না, তা থেকে আসতে কেন হয়েছে, মানে এখানেও রাজনৈতিক দলগুলোকে ব্লেম করার চেষ্টা আছে। প্রথম কথা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে,
সত্যিকার অর্থেই আছে, এটা আমাদের প্রাথমিকভাবে মেনে নিতে হবে। তুহিন ভাই আছেন, তার দলেরও ব্যর্থতা আছে, যারা পতিত হয়ে ধ্বংস হয়ে গেছে তারা তো ব্যর্থতা, তাদের অপরাধ আছে এই দেশটাকে ধ্বংস করার। সো এই ব্যর্থতা স্বীকার করেও পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে তাহলে আমরা দেশটা কিভাবে চালাবো, দেশটা কোথায় যাবে, কিভাবে যাবে, কার হাত ধরে যাবে। জবাব হচ্ছে পলিটিক্যাল পার্টিজ, আমরা দেশ তাদেরকে দিয়েই চালাবো। সুতরাং রাজনৈতিক দলের সাথে আসলে কোনো রকম কোনো সংঘাত মানে কোনোভাবে আমাদের কাম্য না। এবং এইটা যখন হয় তখন বিএনপি বেশ কিছুদিন থেকে একটা আলোচনা করছে, সেটারও এক ধরনের গ্রাউন্ড তৈরি হয় যে বিরাজনীতিকরণের চেষ্টা, আবারও 1-11 সময় যেরকম -2 সেরকম চেষ্টা, এগুলো কিন্তু বিএনপি এখন প্রকাশ্যে বলছে, কোনো রাগঢাক করে বলছে না। এখন কি হলো ব্যাপারটা, আমি সেটা একটু বিশ্লেষক হিসেবে বোঝার চেষ্টা করি। সেটা হলো মানে এই সরকার যখন দায়িত্বে এসছে, এই সরকারটা তত্ত্বাবধায়ক সরকার না, এটা আমরা প্রথম দিন থেকে বলছি এবং আমিও অ্যাগ্রি করি। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং যেটার একটা ম্যান্ডেট আছে। আমি আরো স্পেসিফিকলি বলি, 1-11 আসলে একটা মিলিটারি সরকার ছিল, ওখানে জনগণ রক্ত দিয়ে ব্যাক্ট, আমি মিলিটারি সরকারই বলছি, ওটার একটা সিভিল ফেজ ছিল, একটু ভিন্ন ফর্মের মিলিটারি, মূলত ক্ষমতাটা ছিল মূল ক্ষমতা ওর হাতে ছিল। আসলে বিভিন্ন জায়গায় মিলিটারি নানান রকম ভাবে নানান কিছু করেছে, এটা মিলিটারি, অনেক কন্ট্রোল ছিল, অনেক কন্ট্রোল, এটা মিলিটারি সরকার ছিল, আমরা এইভাবেই লেটস পুট ইট ইন দ্যাট ওয়ে। এবং সেটা মূলত মিলিটারির হাতেই একটা কু হয়েছে, আমরা এভাবে বলতে পারি। ওখানে মাঠে মানুষ যাওয়া, মাঠে মারাত্মক আন্দোলন করা এবং সেটাতে মানুষের জীবন যাওয়া কিছুই হয় না, সাধারণ মানুষ। ইভেন আওয়ামী লীগও কেউ মাঠে ছিল না 1-11 সময়, আওয়ামী লীগ অক্টোবর-নভেম্বরের দিকে একটু নাম ছিল, 1-11 সময় আওয়ামী লীগও মাঠে নাই। এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানের মানুষের রক্ত, মানুষের মৃত্যু, মানুষের আহত হওয়া, এটার উপর দিয়ে একটা সরকার তৈরি হয়েছে। সো তার কিছু ম্যান্ডেট আছে, তার স্টেক আছে, ডিফারেন্সটা এই জায়গায়। এবং সংস্কার একটা আলাপ এসছে, এখানে একটু ক্ল্যারিফাই করে নেওয়া ভালো। আমরা বলছি জনগণ সংস্কার চায়, মানে জনগণ না, আমরা না জেনে বলে ফেলি। ধরুন যে মানুষটা টিসিবির ট্রাকের পেছনে লাইনে দাঁড়িয়ে আছে, একটু গিয়ে জিজ্ঞেস করেন তো আপনি সংস্কার বোঝেন, আপনি সংবিধান পুনর্লেখন বোঝেন, আপনি সংবিধান সংশোধন বোঝেন, আপনি 70 অনুচ্ছেদ বোঝেন, কিছু আসে যায় না। উনি ঘন্টার পর ঘন্টা ওখানে পেছনে দাঁড়ায়, 200-250 টাকায় কমে কিছু পণ্য পাবেন, তার জন্য 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ান। যে মানুষটা খেটে খায়, যে মানুষটা এভাবে জীবনে নুনান্তে পান্তা ফুরায়, উনি বোঝেন না। কিন্তু সংস্কারের একটা দাবি আসলে আছে কাদের মধ্যে? শিক্ষিত সচেতন মানুষের মধ্যে। এবং এটা সত্য, সংস্কার যদি হয় তাহলে সবচেয়ে প্রান্তিক মানুষটাও কিন্তু বেনিফিট পাবে, এতে কোনো সন্দেহ নাই, ফর শিওর। তো ফলে এটা যেহেতু একটা ডিমান্ড আছে, সরকারও আর্ট ফিল করছে তারা কিছু সংস্কার করতে চায়, কমিশন তৈরি হয়েছে, আমি নিজেও এরকম একটা কমিশনে কাজ করছি। এখন সমস্যার জায়গা যেটা বেঁধেছে বলে মনে করি, কতটুকু সংস্কার করা হবে, কি হবে, এটা নিয়ে সরকারের মধ্যে দ্বিমত আছে। কেমন আমি বলি আপনাকে, ধরুন একজন উপদেষ্টা বলছেন শুধু একটা নির্বাচনের জন্য জুলাইয়ের অভ্যুত্থান হয়নি, তারপরে পরিবেশ উপদেষ্টা বলছেন এবং তথ্য উপদেষ্টাও সরাসরি বলছেন যে সরকারকে ব্যর্থ দেখাতে চায়, যেন সংস্কার করতে না পারে, সংস্কার দল করবে ইত্যাদি ইত্যাদি। আমি যদি পাল্টা এখন প্রধান উপদেষ্টার কথা বলি, প্রধান উপদেষ্টা তো তার সংস্কার করা শতভাগ ছেড়ে দিয়েছেন রাজনৈতিক দলের উপরে। উনি বাংলাদেশি 2টো পত্রিকাকে যখন সাক্ষাৎকার দিয়েছেন, ক্লিয়ারলি বলছেন রিপোর্ট পাওয়ার পর আমি বসবো। উনি এভাবে উদাহরণ দিয়ে বলছেন যে 100টা সংস্কারের যদি প্রস্তাব আসে, সবাই যদি 10টায় রাজি হয় 10টা করব, আর যদি একটাও রাজি না হয় করবো না, নির্বাচন দিয়ে দেবো। উনি একটু বিরক্তি প্রকাশ করেছেন, কিন্তু উনি এই কথা রিপিটেডলি বলছেন। এবং উনি আরেকটা কথা যোগ করেছেন, আমরা ফ্যাসিলিটেটর, মানে সরকারের কোনো সংস্কারের স্টেক আছে উনি বলেনই নেই, উনি সমন্বয় করতে চান সবার মধ্যে। তো ফলে প্রধান উপদেষ্টাকে যদি প্রধান ব্যক্তি ধরি, উনি রাজনৈতিক দলের সাথে শতভাগ কনসেনসাসের মাধ্যমেই করতে চান, কিন্তু কেউ কেউ সরকারের মধ্যে সম্ভবত আছেন যারা মনে করেন আমি এদের কোনো রকম কোনো ইভিল ইন্টেনশন আছে, তারা পাওয়ার ধরে লম্বা করে ফেলতে চান। আমি একেবারেই আবার এটা মনে করি না। তারা যেটা মনে করেন, তারা যেটা চাইছেন যে যেহেতু রাজনৈতিক দলগুলোর আসলে সংস্কার করার ক্ষেত্রে গড়িমসি আছে, তো আমি একটা সেকেন্ড উদাহরণ দিই। বিশেষ ক্ষমতা আইন, এটা নিয়ে সব দল বিরোধী দলে থাকার সময় ঝামেলা করলো, কিন্তু যখনই ক্ষমতায় যায় তারা কেউ করে না। তারা মনে করছেন তারা যদি কিছু করে যান ভালো হবে। তবে এটুকু বলে শেষ করি, রাজনৈতিক দলকে আস্থায় না নিয়ে যদি করেন, ওনারা যদি ক্ষমতায় আসেন, তখন এটা কি টিকবে? এটা লাগবেই। জি তুহিন ভাই,
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। তারা আসলে বিষয়টাকে খুব গুরুত্ব, আপনাদের দল থেকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে এবং বারবার কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আসলে সেটি কারোর জন্যই ভালো হবে না। এটি আসলে বক্তব্যে পরিষ্কার এক ধরনের, কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনারাও কি আসলে সরকারকে প্রতিপক্ষ মনে করছেন নাকি শুধু সরকারের দিক থেকে আসলে এই বিষয়গুলো আসছে সেভাবে? না, আসলে আমাদের ডক্টর জাহিদ যেটা বললেন যে সরকারের পক্ষ থেকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা প্রধান উপদেষ্টা এমন কিছু বলেননি। মানে এক এক উপদেষ্টা এক ধরনের কথা বলছেন। কোনো কোনো উপদেষ্টা বলছেন 6 মাস 1 বছর মধ্যে নির্বাচন দেওয়া উচিত। কোনো কোনো উপদেষ্টার কথাবার্তা শুনে মনে হয় যে এই সারা জীবনে থাকতে চায়, এরকম তাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে আর কি। তা বিষয়টা হয়ে দাঁড়িয়েছে সর্বশেষ আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ এবং যে কথাটি বলেছেন আর কি, যে রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যর্থ করার চেষ্টা করছে। তারা যদি তাও কোনো স্পেসিফিক রাজনৈতিক কথা বলেনি, সব রাজনৈতিক দলের কথা বলেছেন রাজনৈতিক দলগুলো। তাহলে আপনারা এই 4.5 মাস হয়ে গেল, আপনার সবগুলো রাজনৈতিক দল আপনাদের বিপক্ষে, তাই তো আপনাদের ক্ষমতা থাকার অধিকার নেই। কারণ আমরা এই সবগুলো রাজনৈতিক দল সমর্থন করেছে বলে এই সরকার ক্ষমতা এসেছে। আমরা প্রতিনিয়ত বলছি আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, আমাদের বিভিন্ন আচার আচরণের মধ্য দিয়ে এই সরকারকে সহায়তা করার চেষ্টা করছি, সবগুলো রাজনৈতিক দলই কম বেশি, যার যার সামর্থ্য অনুসারে। তো এখানে বিষয়টা হচ্ছে যে আজকে একজন উপদেষ্টা বলে ফেলেন, আরেকজন উপদেষ্টা ওনার কথাও একই ধরনের। তাহলে আপনি আপনাদের সব দেশের সব রাজনৈতিক দল আপনাদের চাচ্ছে না, ব্যর্থ হতে চাচ্ছেন, তাহলে এই জন্যই তো আপনাদের থাকা উচিত না, বিষয়টা এরকম না। আর অন্য অন্য যে বিষয়গুলো দাঁড়িয়েছে যে এই নির্বাচন, অন্য অন্য সংস্কার, আমি আগেও এখানেও বলেছি একদিন যে মনে করেন আপনি 100টি করলেন প্রস্তাব দিয়ে, 100টা সংস্কারের প্রস্তাব দিলেন, তার মধ্যে 80টি গ্রহণ হলো। তাই পরবর্তী সরকার যখন সংসদ আসবেন, সেই সংসদে যদি এগুলো গ্রহণ না হয় তো একটিও তো আইনে পরিণত হবে না। এরা হয়তো তারা সাময়িকভাবে কিছু প্রস্তাব দেবে, সেগুলো আমরা মেনে নিয়ে জাতীয় সংসদে নির্বাচন হবে। তা আসলে আলটিমেটলি সংসদ ছাড়া তো এটা আইনে পরিণত হওয়া সম্ভব না। তাহলে এগুলোর কোনো মানে নেই। অবশ্যই আপনারা কিছু রেখে যেতে পারেন, প্রস্তাব রেখে যেতে পারেন, প্রস্তাব কিছু বাস্তবায়ন করা যেতে পারে, কিন্তু সব কিছুই পরবর্তী সরকার, গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারই তো এগুলো নির্ধারণ করবে। তাই এখন হয়ে গেছে যে নির্বাচন না, অন্য কিছু না, শুধু সংস্কারগুলো সময় ক্ষেপণ করা হচ্ছে। আমি 2 মাস আগেও এখানেই বলেছি যে সরকারকে আমরা সময় দিতে চাই, এখন এই সমালোচনা। আমরা আপনাদের উপস্থাপক আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এই সরকারকে ব্যর্থতা কি দেখছেন, কি সফলতা দেখছেন। আমরা এখনও মূল্যায়ন করার সময় আসেনি, কিন্তু এখন কিন্তু 4 মাস পার হয়ে গেছে। এখন ওই যে ট্রাকের পিছনে ভাই যেটা বললেন, ট্রাকের পিছনে যখন লম্বা লাইন হয় তখন বোঝা যায় দেশের কি অবস্থা। হ্যাঁ, তো এখন মূল্যায়ন করার সময় এসেছে এক কথা। দ্বিতীয় কথা যে মূল্যায়নের জায়গাটাতে আমি আসতে চাচ্ছিলাম। আসলে এখন পর্যন্ত আসলে সরকার যে ধরনের কার্যক্রমগুলো করেছে, যে সংস্কার কমিশনগুলো করেছে, কিছু কিছু রিপোর্ট আমরা পাচ্ছি, সেই জায়গাগুলোতে আসলে অগ্রগতি যেটি হচ্ছে সেটা কেমন হচ্ছে, সেই মূল্যায়নটা আপনাদের কাছ থেকে, দুজনের কাছ থেকে আমি একটু জানতে চাইবো। আমরা একটু বিরতি নিয়ে আসি, বিরতির পরে দর্শক RICL TMX বার জনতন্ত্র গণতন্ত্রের সময় হয়েছে একটি বিরতির, ফিরছি একটু পর, আশা করি সাথেই থাকবেন। RICL TMX বার জনতন্ত্র গণতন্ত্রে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে রাজনৈতিক দলগুলো আসলে মুখোমুখি অবস্থান বা প্রতিপক্ষ ভাবছে কিনা। এই পর্যায়ে আমি আবারও হাসান জাফির তুহিন আপনার কাছে জানতে চাইবো যে এখন পর্যন্ত সরকারের যে কর্মকাণ্ড, আপনাদের যে চাওয়া, বিশেষ করে নির্বাচনের পথে হাঁটার দিকে, সেই জায়গাগুলোতে, সংস্কারগুলোতে আপনি অগ্রগতিটাকে কিভাবে দেখছেন বা মূল্যায়ন করবেন? আমি তো বিরতির আগে বলেছিলাম যে সংস্কার বিষয়টা হচ্ছে যত সংস্কারই করেন, যদি সেটা জাতীয় সংসদে পাস নয় সেটা কার্যকরী হবে না। তা সব কিছু নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতা আসবে, কিভাবে সরকার গঠন হবে, তারপর নির্ভর করছে আর কি। তাহলে এটি তো এই আলোচনার তো মুখ্য বিষয় না। সংস্কারের কথা সবাই বলছে, আমরাও বলছি, করুক। এই সরকারের বিজ্ঞ ব্যক্তি যারা রয়েছে তাদের বুদ্ধিমত্তা দিয়ে কিছু প্রস্তাব দিয়ে যাক, যদি যেগুলো বাস্তবায়ন করা সম্ভব সেগুলো বাস্তবায়িত হোক, বাকিগুলো পরবর্তী সরকার, পরবর্তী সংসদ দেখবে। আমরা এটাই মনে করি, এর বাইরে সংস্কার বিষয়ে আমার কিছু বলার নেই। আর আপনি যেটা বলছেন মুখোমুখি ঠিক না, একজন উপদেষ্টা বলেছে, কিন্তু এগুলো আমার ধারণা প্রধান উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাগুলো এগুলো এইভাবে মনে করেন না, আমি মনে করি, এখন পর্যন্ত মনে করি। যে বলেছে তার কিছুটা অভিজ্ঞতার অভাব রয়েছে, হয়তো আমার মুখ ফুসকে বলতেও পারে, ধারণা। সব মিলে আমাদের মুখোমুখি অবস্থায় নেই। আমরা চাই দেশের গণতন্ত্র ফিরতে চাই। আপনারা কি এখন পর্যন্ত অগ্রগতিতে সন্তুষ্ট?
অগ্রগতি মানে গতিটা নিয়ে সন্তুষ্ট না, হয়তো এই গতি একটু ধীর গতি হচ্ছে, আর একটু গতি বাড়ানো দরকার। তা ঘুরে ফিরে আমরা একটু কথা বলি আর কি, ব্যাকগ্রাউন্ডে যদি বলি, আমরা 15.5 বছরে কী দাবি ছিল আমাদের সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের দাবি ছিল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা আমরা একটা সুষ্ঠু ভোট চাই, গণতান্ত্রিক ব্যবস্থা চাই, শুধু নির্বাচনে না, সমাজের সকল স্তরে আমরা গণতান্ত্রিক চর্চা দেখতে চাই, আমরা সুশাসন চাই, আমরা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা চাই, এই সব বিষয়গুলোও চাই। কিন্তু যে সরকার, বিগত সরকার আমাদের থেকে জাতিকে আমাদেরকে বঞ্চিত করেছে। তা আমার মনে হয় যে এটা মানে বাংলাদেশের মানুষ তো উন্মুখ হয়ে আছে। পরপর কয়েকটি প্রজন্ম যাদের বয়স 18, 20, 22, 25, এমনকি 30 ধরনের বয়স, তারা একবার ভোট দিতে পারেনি। তারা মানে একটা নাগরিক হিসাবে তো সবচেয়ে বড় দায়িত্ব মানে ভোট প্রদান, তার সবচেয়ে ন্যূনতম অধিকার একটি ভোট প্রদান, সেটা করতে পারি। তাহলে আমরা কেন, আমরা শুধু বিএনপি বা অন্য দল কেন দরকার, মানে সর্বাধিক উন্মুখ হয়েছে ভালো গণতন্ত্র। অনেকদিন বাংলাদেশে যে ভোট হয় জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে, এগুলো তো মানুষ তো ভুলতে বসেছে, এবং একটা ধারণা ছিল শেখ হাসিনা থাকলে, আওয়ামী লীগ থাকলে আর কোনোদিনও ভোট হয় না, কেমন চলতে থাকে। সেটা যদি উত্তরণ হয়েছে, যেভাবে হোক ছাত্ররা এই আন্দোলনটা ইনিশিয়েট করেছে। এই সরকারের একটি বিষয় আছে যে রাজনৈতিক দলগুলো আসলে ক্ষমতায় যদি এখনই চলে আসে, সেই জায়গাটাতে দেখা যাবে যে সংস্কারগুলো এত বছর ধরে হয়নি বা করা হয়নি, সেই সংস্কার হয়তো আবারও হবে না, এই ধরনের বক্তব্য আমরা দেখছি। মানে আপনাদের দিক থেকে আপনারা যেটা বলছেন যে রাজনৈতিক দলই সংস্কার করবে, আপনারা কি আসলে যেসব সংস্কারগুলো, প্রয়োজনীয় সংস্কারগুলো করার ক্ষেত্রে কতটা আন্তরিক থাকবেন, সেটা নিয়ে তো প্রশ্ন আছে। জি জি, প্রধানমন্ত্রী যে বলেছেন ইতিমধ্যেই, উনি ওনার বক্তব্যে বলেছেন যে বিভিন্ন কমিশন যে সংস্কারের প্রস্তাব জমা দেবে, এর মধ্যে রাজনৈতিক দলগুলো যেগুলোকে গ্রহণ করবে সেগুলোই করবে। তাহলে অবশ্যই আমার মনে হয় ধরেন আরও 3-4 বা 4 মাস চলে গেছে, আরও 2 মাস লাগলো, 3 মাস লাগলো, ধরেন তারা জমা দিল, আরও 1 মাস আলোচনা করলো, তাহলে কি আগামী 6 মাসের মধ্যে তো নির্বাচন দেওয়াটা খুব সহজ কাজ। তা আমরা কি আমরা ভোট চাই, ভালো ভোট চাই, গণতন্ত্র চাই, সব এটা কি আমাদের অপরাধ নাকি? এরা যারা অপরাধ মনে করে তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। আপনার কাছে আবারও ফিরবো ডাক্তার জাহেদ। এখন পর্যন্ত মোটা দাগে যদি সরকারের অগ্রগতির জায়গায় বলি, 3টি বড় অগ্রগতি হয়েছে। একটি হচ্ছে নির্বাচন কমিশন গঠন হয়েছে, একটি শ্বেতপত্র প্রকাশ হয়েছে, এবং আজকেই গুম কমিশনের প্রতিবেদন প্রকাশ হয়েছে। এর বাইরে যেই অন্যান্য রুটিন কাজগুলো আমরা দেখছি করছি, আপনি এই সরকারের যে কার্যক্রমে আর কোন জায়গায় ঘাটতি দেখেন, যে আর একটু, বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে, সেই জায়গা থেকে যদি বলেন। আমি আসছি তার আগে, রাজনৈতিক দলের সাথে যদি আপনার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং না হয়, সংস্কারের পরিণতি কী হয় তার একটা উদাহরণ আছে। 1-11 সময় আপনি তো জানেন নিশ্চয়ই যে আমাদের যখন সংসদ থাকে না, তখন আমরা আইন প্রণয়ন করতে পারি, সেটা তখন অধ্যাদেশ আকারে হয়। এমনকি নির্বাচিত সরকার থাকলেও জরুরি হলে সংসদের অধিবেশন ডাকা, আইন পাস করা তো প্রসেসের ব্যাপার, সো রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটা করে ফেলা যায়। পরে সংসদে সেটা, ভাইয়া রাইটলি বলছেন, এটা আইনে পরিণত করতে হলে সংসদে পাস করতে হবে। সো এখন যেহেতু সংসদ নেই, আমরা কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আইনের মতো করেই কাজ করতে পারি। 1-11 সরকারের সময় 160-এর মতো অধ্যাদেশ জারি হয়েছিল। পরের আওয়ামী লীগ সরকার এসে এগুলোতে আইনে পরিণত করেছে 49টা বা 50টা, 1/3-এরও কম। তার মানে এর বাকিগুলোর কোনো ভবিষ্যৎ নেই। বাকিগুলো কি সব খারাপ অধ্যাদেশ ছিল? উত্তর হচ্ছে না, এর মধ্যেও ভালো ছিল, কিন্তু চায়নি যেহেতু দল। এখন দিস ইজ দ্য রিয়ালিটি, আমাদের এটা মানতে হবে। সেই কারণেই আসলে যত কিছুই হোক দলকে নিয়ে কনভিন্স করে, এবং আমাদের দেশে যা যা প্রয়োজনীয় সব কিছু আগামী ধাপেই যে হয়ে যাবে তাও না। কিন্তু এটা যে কারণে হয়েছে, এই সরকারের চ্যালেঞ্জও এটা, সেটা হচ্ছে আমরা এক্সপেক্ট অনেক বেশি করছি। আমাদেরও দোষ নেই, আমরা মারাত্মক একটা মূল্য দিয়ে, মানে বাংলাদেশে মুক্তিযুদ্ধ ছাড়া যে টাইম স্প্যানে 2000 মানুষ মারা গেছে, সেই পাকিস্তান আমল থেকে শুরু করে এই ভূখণ্ডে এই ইতিহাস ছিল না। 69-এর গণঅভ্যুত্থানে, এটা একটা গণঅভ্যুত্থান, এর আগে যেটা হয়েছে আমাদের এই মাটিতে আর গণঅভ্যুত্থান, এর সাথে সময়টা গণঅভ্যুত্থান আমি মনে করি না, কারণ এটা পলিটিক্যাল পার্টিরা মূলত এই মুভমেন্ট করেছে এবং তারা সফল হয়েছে। মানুষ রাস্তায় নেমেছে এর সাথে পতনের পর। 69-এ কয়জন মানুষ মারা গেছে তুলনায়, তো সেখানে আমি অনেক মূল্য দিয়েছি। 20,000-এর বেশি মানুষ, 25,000 মানুষ আহত হয়েছে, অন্ত হয়েছে, অঙ্গহানি হয়েছে। এর আগে তো একটা লম্বা ইতিহাস আছে। আমরা যখন জুলাই আগস্ট বলি, আমরা যেন ভুলে না যাই, আমাদের খুব লম্বা, গুম কমিশনের কথা বলছেন, আমি আসছি, যে একটা লম্বা লড়াইয়ের হিস্ট্রি আছে, যেখানে সবচেয়ে কম অত্যাচার ছিল আপনার নামে 100 মামলা হবে। মানে ভাইদের দলে আপনি যাকেই জিজ্ঞেস করবেন 50, 60, 70, 100, বিএনপির মহাসচিবের নামে 100-র বেশি মামলা হয়েছে। সো
ওই মামলার জন্য আপনি জেল খাটবেন, আপনি কোর্টের দরজায় ঘুরতে ঘুরতে সপ্তাহে 3-4 দিন করতে করতে আপনি চাকরি করতে পারবেন না, আপনি ব্যবসা করতে পারবেন না, এগুলো ন্যূনতম। সর্বোচ্চ হচ্ছে আপনি গুম হয়ে যাবেন, আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে, আপনার উপরে টর্চার হবে, এগুলো। সো এই পুরো লড়াই করার কারণে আমাদের না এক্সপেকটেশন অনেক বেশি হয়ে গেছে সরকারের উপরে, যে সরকার খুব দ্রুত সব করবে। সো এই সরকারের মানে মূল সমস্যা আমি মনে করি যতটা না তারা ব্যর্থ বা যতটা তাদের ঘাটতি আছে, এটার একটা বড় কারণ আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। আমি সাফল্যের জায়গাটা আগে বলি, আর কি কি তারা করতে পারতেন সেই জায়গায়। সাফল্য হচ্ছে বাংলাদেশ, এটা সরকারের যেমন সাফল্য, একসাথে আমাদের মানুষেরও ক্রেডিট। কারণ 3 দিন তো সরকার ছিল না। আমরা কি যাতা করেছি? আমি নিজে ভুল প্রমাণিত হয়েছি, যে না, মানুষ আসলে অনেক সহনশীলতা দেখিয়েছে নানা রকম ভাবে, এবং যে ধরনের নাশকতাগুলো হওয়ার আশঙ্কা ছিল মানুষ প্রতিরোধ করেছে রাস্তায় নেমে। শুধু নাশকতা সরিয়ে রাখি, আমরা একই দেশে তো চোর ডাকাত আছে, তারা কি চুরি ডাকাতি করেছিল? কোথাও পুলিশ নাই, কিচ্ছু নাই, আপনি যা ইচ্ছা তা করতে পারেন। আপনি ব্যাংক ভেঙে টাকা নিয়ে যেতে পারতেন, আপনি জুয়েলারি দোকান ভেঙে সোনা নিয়ে যেতে পারতেন, হয় নাই তো। তারপর এখন যে জায়গায় আসে সরকার, সোফার আমি মনে করি যে আমাদের খুব ম্যাসিভ কেওস হয়নি, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সরকার আরও বেশ কিছু জায়গায় ভালো কাজ করছে বলে আমি মনে করি, বিশেষ করে অর্থনীতিতে ভালো কাজ হচ্ছে। কিন্তু এখানে একটা সংকট আছে, আমি সেই জায়গায় পরে আসছি। সরকারের সমস্যার জায়গা আমার কাছে মনে হয় যে এই সরকার খুবই আন্ডারস্টাফড। অল্প কয়েকজন, খুবই অল্প বলবো, অল্প কয়েকজন উপদেষ্টা দিয়ে আপনি আসলে দেশ চালাতে পারেন। কারণ আপনি তত্ত্বাবধায়ক সরকার না, আপনি 3 মাসের জন্য আসেননি। বড় বড় মন্ত্রণালয়, ধরুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে কেওটিক মন্ত্রণালয়, এখানে পুলিশ কাজ করে নাই দীর্ঘদিন। একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে পারলে আরো 2-3 জন ডেপুটি নিয়ে কাজ করা দরকার। কিন্তু তার অধীনে বিরাট একটা মন্ত্রণালয় কৃষি আছে। ধরুন সামনে আমাদের উৎপাদন নিয়ে যদি সংকট তৈরি হয়, তখন কি হবে? একইভাবে ওইরকম প্রচুর, আমি অনেক লম্বা লিস্ট দিতে পারি। আইন মন্ত্রণালয় অনেক ব্যস্ত মন্ত্রণালয়, তার সাথে প্রবাসী কল্যাণ আছে। আপনি যোগাযোগ যাতায়াত বিরাট, তার সাথে বিদ্যুৎ জ্বালানি আছে। সো এই যদি করতে থাকেন, আসলে দিনের শেষে আপনি ভালোভাবে দেশ চালাতে পারবেন না। সরকারকে আমরা এই একটা জায়গায় সমস্যা দেখছি, আমি মনে করি এটা আরো বাড়ানো দরকার। নাম্বার 2 হচ্ছে সরকারের ক্ষেত্রে ঘাটতির জায়গাটা আমি আসবো আমাদের বিরতির সময়, বিরতির পর শুনবো এই জায়গা থেকে আপনার কাছ থেকে শুনবো। দর্শক, আরআইসিএল টিএমএক্স বার গণতন্ত্রে আরো একটি সময় বিরতির সময় হচ্ছে, কিছু একটু পর। আরআইসিএল গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনার শেষ দিকে আছি। আমি ডক্টর জাহিদুর রহমান, আপনাকে দিয়ে শেষ অংশ শুরু করতে, যেটি আসলে আপনি আলোচনা শেষ করছিলেন বিরতির আগে, যে এই ঘাটতি এবং আসলে কি করা, আরও কি করা যেত আর কি এই সময়ের মধ্যে, এবং সামনের দিনে আসলে খুব অল্প সময়ের মধ্যে আসলে কোন বিষয়গুলো খুব জরুরি ভিত্তিতে করা প্রয়োজন। আচ্ছা, এই সরকার একটা বড় সাফল্যের কথা বলতেই হবে, সেটা হলো মানে ভারতের সামনে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। মানে বহু বছর আমরা স্রেফ একটা কলোনি, আমরা স্বাধীন দেশ না, আমরা দাস, কৃতদাস, আমরা মাথা নিচু করে তাদের যা বলবে তাই শুনবো। সেই জায়গা থেকে আত্মসম্মান বোধ, মানে একটা জাতির এই জিনিসটা জরুরি। আমরা কারোর সাথে যুদ্ধ বাঁধাতে যাচ্ছি না, কিন্তু আমার একটা আত্মসম্মান বোধ আছে। এই সরকার পদে পদে সেটা খুব চমৎকারভাবে বুঝিয়েছে। এটা একটা বিরাট অর্জন। সরকারের যে চ্যালেঞ্জ আছে, আমি জানি না সরকার এটা কিভাবে মানে মোকাবেলা করবে, কারণ এই চ্যালেঞ্জের জন্য সরকারও দায়ী না। সরকার অর্থনীতিতে কাজ করার চেষ্টা করছে, কিন্তু শেখ হাসিনা যে পরিমাণ লুটপাট করে গেছেন, যে পরিমাণ পাচার করে গেছেন, ইনফ্যাক্ট এই সরকার যদি না থাকতো, শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো, তাহলেও কিন্তু তার ডিজাস্টারটা হতোই। কারণ আপনি এই রকম ক্রাইসিস আগেই তৈরি করে গেছেন। বরং আমি মনে করি তারা কাজ করে আমাদের যে রিজার্ভের মধ্যে পতন হয়নি, বরং অল্প অল্প করে ওটা বাড়ছে, এগুলো সবই সরকারের কৃতিত্ব। কিন্তু একটা মেজর সংকট অর্থনীতিতে আসতে যাচ্ছে আমি মনে করি, সেটা হলো আমাদের শেখ হাসিনা লুটপাটের পর অর্থনীতিতে যেটা খুব দ্রুত হওয়া দরকার ছিল, সেটা হচ্ছে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট, সেটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট। কিন্তু আমাদের সমস্যা এখন দাঁড়িয়েছে, সরকার যে জায়গায় আছে, এই সরকারটা কতদিন থাকবে, কেমন থাকবে, গোলযোগ শুরু হবে কিনা, রাজনৈতিক দলের সাথে সরকারের ঠোকাঠুকি বাড়বে কিনা, সাংঘর্ষিক পরিস্থিতি হয় কিনা, বা এই সরকার কি 1 বছর থাকবে, না 1.5 বছর, না 2 বছর, না 5 বছর। এইসব নানা আনসার্টেনিটির কারণে ইনভেস্টমেন্ট কিন্তু খুব কম হচ্ছে। এবং ইনভেস্টমেন্ট কম হওয়া মানেই হচ্ছে কর্মসংস্থান কম হওয়া, এবং কর্মসংস্থান কম হওয়া মানে ভোগ করার ক্ষমতা কমে যাওয়া। আবার ভোগ করার ক্ষমতা কমে যাওয়া মানে ওটা আবার পাল্টা ইনভেস্টমেন্টকে আবার তাহলে আমাদের দারিদ্র্যের হারও কিন্তু বেড়ে যাবে। এবং এই অর্থনীতিটাকেই তাদের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখতে হবে। আমি সরকারের প্রতি এটা বলি, যেখানে খুব গুরুত্বপূর্ণ মানুষজন অর্থনৈতিক সেক্টরে আছেন, তাদের এটাকে সমাধান করতে হবে। কারণ সংস্কার বা আর যা যা কিছু আছে, এগুলো ক্ষুধার্ত পেটে
কারো কানে এগুলো ভালো শোনাবে না, এটা বুঝতে পারতে হবে। সুতরাং সরকার অর্থনীতি ঠিক করুক, তারপর রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসেনসাস। আর একটা চ্যালেঞ্জ এটাও আছে যে রাজনৈতিক দলগুলোর সাথে যাতে সাংঘর্ষিক কোনো পরিস্থিতি না হয়, এটাকে নিয়ন্ত্রণ জি করা। অবশ্যই। এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি কিন্তু বাড়ছে, একদম। সেই জায়গাটাতেও কিন্তু সরকার এখন পর্যন্ত সাফল্যের জায়গায় আসতে পারেনি, যেটা আপনি বলছেন। এটি থাকলে আসলে অন্যান্য সব সংকট, অনেকগুলো বিষয়। জি, এবার হাসান জাফির তুহিন, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি তো একজন কৃষিবিদ, সরকারের এই জায়গাটাতে সাধারণ মানুষের স্বস্তি দেওয়া এবং এই যে খাদ্য নিরাপত্তাটাকে আরো বেশি জোরদার করা, সেই জায়গাটাতে আসলে খুব বেশি আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। আপনার একটু পরামর্শ জানতে চাই, যেহেতু আপনি নিজে একজন কৃষিবিদ। আসলে এই কথা বলার আগে আমি বিগত সরকারের যখন 2008-এ ওরা প্রথম নির্বাচন হলো আর কি, এই শুরুর দিকে, তখন কিন্তু এই বিগত সরকার বলে এসেছিল যে তারা ক্ষমতায় গেলে বিনামূল্যে সার দেবে, কৃষি উপকরণ সহজলভ্য করবে, বিশেষ করে সেচের ডিজেলের মূল্য কমাবে। এটা একদম উল্টা করলো, উল্টো করলো। তারা বিনামূল্যে সার তো দূরের কথা, 10 বার সার এবং ডিজেলের দামও বৃদ্ধি করলো, ডিজেল বৃদ্ধি করলো, এবং যে বিদ্যুৎ দিয়ে সেচ হয় সেটাও প্রায় 12-13 বার বৃদ্ধি করে। সব মিলেই গত সরকার বেসাকার করেছে। তো এই সরকার এখনো কৃষির ক্ষেত্রে তেমন হোঁচট খায়নি। কৃষিটা সেন্সিটিভ ব্যাপার আসলে। তা আমার মনে হয় যে এখন পর্যন্ত কৃষিতে ভালোই চলছে আর কি, অস্বাভাবিক। কিন্তু সরবরাহ ঘাটতি আছে কিন্তু বাজারে, যেটি কিন্তু সরবরাহ ঘাটতির কারণেই তো দ্রব্যমূল্য মানে বৃদ্ধি পাচ্ছে। না, এই সরবরাহ ঘাটতির কারণেই তো বাড়ছে। বিশেষ আমার যেটা মতামত আর কি, সেটা হচ্ছে মানে এই সরকারকে, গত সরকারের যে সকল যাদেরকে দিয়ে সরকার পরিচালনা করেছে, তারা ফ্যাসিজম কায়েম করেছে, তাদের অধিকাংশ কিন্তু এখনো যার পদে রয়েছে। এই জন্য এই যে তারপরে বাজার সিন্ডিকেট তা ভাঙতে পারেনি, তারপরে প্রশাসনের যে আওয়ামী লীগের সিন্ডিকেট ভাঙতে পারেনি, সব মিলে এইগুলো ক্লিয়ার করতে পারেনি। এই জন্য এই দ্রব্যমূল্যের দাম কমছে না, তারপরে মানুষের মধ্যে স্বস্তি আসছে না, ব্যবসা বাণিজ্যের স্বস্তি, অন্য সব বিষয়গুলো নিয়ে এগুলোতে সরকার একটা ঘাটতি রয়েছে। ঘাটতি আছে। একেবারে শেষ, আমাদের হাতে 30-40 সেকেন্ড আপনি হয়তো সময় পাবেন। সরকারের সাথে যে একটা দূরত্ব দেখা যাচ্ছে অন্তত বাহ্যিকভাবে, সেই দূরত্ব কমানোর জন্য একসাথে কাজ করার ক্ষেত্রে আসলে এই মুহূর্তে করণীয় কি, খুব ছোট করে যদি বলেন? হ্যাঁ, না করণীয় কি, মানে আসলেই যারা এই যে কিছু কথাবার্তা বলে একটু ডিস্টেন্স সৃষ্টি করেছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা তো গতকাল মহাসচিব বলেছেন যে জানি না এই উপদেষ্টারা কেন এগুলো বললো, তাদের কি কারণে। আমরা চাই না কোনো কারণেই হোক, তাহলে কোনো কারণেই এই সরকার ব্যর্থ হোক। এই সরকার ব্যর্থ মানে টোটাল এই আন্দোলন ব্যর্থ হয়ে যাওয়া এবং আমরা হতাশ হব আর কি। যে কোনো মূল্যে আমরা মনে করি যে এই সরকারের পক্ষ থেকে এগিয়ে আসতে হবে। আমরাও যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের সতর্ক হতে হবে, এমন কথা না বলবো যেন এই ডিস্টেন্স সৃষ্টি হয় বা দূরত্ব সৃষ্টি হয়, সেভাবে আমরা খোঁজা থাকবো। জাহিদ, একেবারে ছোট করে, এই দূরত্ব যাতে না হয়। আলোচনা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা সবাই শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। যে উপদেষ্টারা আছেন, যারা মানে আমরা যাদের আমাদের তথ্য উপদেষ্টা, মানে হি ইজ দ্য পোস্টার বয়, আমরা যদি একজনকে চুজ করি, আমরা রিজওয়ানা হাসানকেও রাজপথে দেখেছি। শুধু তাই না, এই যে গুমের অভিযোগ আসলো, তার হাজব্যান্ড গুম হয়েছিলেন, ওনাকে কিন্তু নানাভাবে মাসুল দিতে। সব আমরাই আমাদের মধ্যে আলোচনা, কথা বলে ঠিক করে ফেলতে হবে। ডক্টর আসিফ নজরুলকে আমরা খুব সোচ্চারভাবে দেখেছি। একদম আমি এই নির্বাচন বা সাংঘর্ষিক যাদের দুজনের কথা হিসেবে তাদের কথা বলছি, যাদের বিরুদ্ধে বলছেন তারা দীর্ঘ সময় লড়াই করেছেন। সো শেখ হাসিনার বাদ কি আমরা যারা আছে, আমরা সবাই আসলে একই মানুষ এবং আলোচনাটা আমাদের লক্ষ্য সবার একই, পথ হয়তো একটু ভিন্নতা আছে, এগুলো আলোচনা করলে জি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান, অসংখ্য ধন্যবাদ কৃষিবিদ হাসান জাফির তুহিন, আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা এতক্ষণ ছিলেন RICL TM এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই।